নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সুভাষচন্দ্র বসু এমন এক নাম যিনি সাহস, দৃঢ়তা ও আত্মোৎসর্গের প্রতিচ্ছবি। তার ব্যক্তিত্বে যেমন ছিল এক বুদ্ধিদীপ্ত সংগঠন ও কূটনৈতিক রাজনৈতিক নেতা, তেমনই ছিল এক অগ্নিশিখার মতো উদ্দীপক বিপ্লবী আত্মা। নেতাজি উপাধি শুধু মানুষ তাকে দেয়নি, তার কর্মকাণ্ডই তাকে এই সম্মান এনে দেন। তার জীবন ছিল সংগ্রাম, সংঘর্ষ, বিতর্ক, কিন্তু শেষ পর্যন্ত এক অমর আদর্শ। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। সুভাষচন্দ্র বসুর জন্ম। সুভাষচন্দ্র বসু 1897 সালের 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। সুভাষচন্দ্র বসু জন্মস্থান কোথায়? সুভাষচন্দ্র বসু বঙ্গপ্রদেশের উড়িষ্যা বিভাগের কটকের একটি সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেন। সুভাষচন্দ্র বসু কে ছিলেন? সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক মহান নেতা ও বিপ্লবী, যিনি নেতাজি উপাধি দিয়ে আন্তর্জাতিকভাবে পরিচিত। তার পুরো জীবনই ছিল স্বাধীনতার সংগ্রাম, দেশপ্রেম এবং সাহসিকতার প্রতীক। সুভাষচন্দ্র বসু ছদ্মনাম। সুভাষচন্দ্র বসু বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে ছদ্মনাম বা লুকানো পরিচয় ব্যবহার করেছিলেন, বিশেষত ব্রিটিশ শাসনের চোখ ফাঁকি দিতে এবং স্বাধীনতা আন্দোলনের কর্মকাণ্ড চালাতে। সবচেয়ে পরিচিত ছদ্মনামগুলো হলো শ্রীনিবাস, গৃহবন্দী বা নিরাপত্তাজনিত অবস্থায় ব্যবহার করতেন; চন্দ্র, ব্যক্তিগত চিঠিপত্র বা গোপন যোগাযোগে প্রায়শই ব্যবহার করতেন; আনন্দ, কখনো কখনো সহকর্মীদের সঙ্গে পরিচয় গোপন রাখার জন্য; পশ্চিমী দেশে পালানোর সময় ব্রিটিশদের চোখ ফাঁকি দেওয়ার জন্য তিনি বিভিন্ন স্থানীয় ছদ্মনাম ব্যবহার করেছিলেন, যেমন বিমান বা যাত্রী পরিচয়ে। বিশেষভাবে উল্লেখযোগ্য, 1941 সালে কলকাতা থেকে ইউরোপে পালানোর সময় তিনি ছদ্মবেশে ছিলেন, যা তার গ্রেট এস্কেপ হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ। সুভাষচন্দ্র বসুর স্ত্রী। সুভাষচন্দ্র বসু 1941 থেকে 43 সাল পর্যন্ত বার্লিনে বসবাস করেন। 1934 সালে জার্মানিতে তার প্রথম সফরের সময় তার সাথে একজন অস্ট্রীয় পশু চিকিৎসকের কন্যা এমিলি স্যাঙ্কেল এর পরিচয় হয়। তিনি এমিলিকে 1937 সালে বিয়ে করেন। তাদের কন্যার নাম অনিতা বসু পাপ। সুভাষচন্দ্র বসু আত্মজীবনী। অসমাপ্ত আত্মজীবনী বইটির ফ্ল্যাপ এর লেখা। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি, দেশ গৌরব নেতাজি সুভাষচন্দ্র বসু তার নিজের বাবা মা, পরিবার, শৈশবকাল, বেড়ে ওঠা এবং ক্যাম্পিজের জীবন নিয়ে রচনা করেছেন এই আত্মজীবনী। নেতাজি এই আত্মজীবনী তার জীবদ্দশায় শেষ করে যেতে পারেননি। শৈশব ও পরিবার। সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসু ছিলেন সুপরিচিত আইনজীবী ও সমাজসেবক। মা প্রভাবতী বসু ছিলেন ধর্মপ্রাণ ও স্নেহশীল, যিনি সুভাষের নৈতিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বসু পরিবারের আর্থিকভাবে সচ্ছল ছিল, তবে তাদের মধ্যে দেশপ্রেম, শিক্ষার প্রতি আগ্রহ এবং ন্যায়বোধের একটি দীর্ঘ ঐতিহ্য ছিল। শৈশবে সুভাষ শান্ত, আত্মমগ্ন, পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ছিলেন। কটকের রেভেনশা কলেজিয়েট স্কুলে তার শিক্ষা শুরু হয়। এখানেই তিনি প্রথম ইংরেজ আধিকারিকদের প্রতি ভারতীয়দের প্রতি অবমাননাকর আচরণ প্রত্যক্ষ করেন, যা তার মনে জাতীয়তাবাদের প্রথম স্ফুলিঙ্গ প্রজ্বলিত করে। কলেজ জীবন ও জাতীয়তাবাদী ভাবধারা। 1913 সালে তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এখানেই প্রথম তার জাতীয়তাবাদী মনোভাব প্রকাশ্যে আসে। একজন ইংরেজ অধ্যাপক ভারতীয় ছাত্রদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করলেন। ছাত্র আন্দোলন শুরু হয় এবং এই ঘটনার জেরে সুভাষকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি স্কটিশ চার্চ কলেজে দর্শনে ফিলোসফি ভর্তি হন এবং 1919 সালে প্রথম শ্রেণীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এই সময় বিবেকানন্দের রচনা তার জীবনে গভীর প্রভাব ফেলে। ভারতীয় মানবতাবাদ, বীরত্ব, আদর্শবাদ এবং সংস্কৃতির প্রতি তার আস্থা আরও দৃঢ় হয়। আইসিএস থেকে দেশ সেবায় ঝাঁপিয়ে পড়া। বাবার ইচ্ছায় তিনি ইংল্যান্ডে যান এবং সিভিল সার্ভিস পরীক্ষায়
অংশ নেন। তিনি কৃতিত্বের সঙ্গে আইসিএস পরীক্ষায় সফল হন 1920 সালে, কিন্তু প্রশাসনিক চাকরি করার চিন্তা তার মনে দ্বিধা সৃষ্টি করে। তিনি ব্রিটিশ সরকারের চাকরি করবেন এই ভাবনায় তার স্বাধীনতার আদর্শের সঙ্গে সাংঘর্ষিক ছিল। অবশেষে 1921 সালে তিনি আইসিএস থেকে পদত্যাগ করেন। এই সিদ্ধান্ত সমসাময়িক সমাজে বিরল ও সহযোগিতার দৃষ্টান্ত ছিল। দেশে ফিরে তিনি জাতীয়তাবাদী আন্দোলনে সক্রিয়ভাবে যোগ দেন এবং দেশের তরুণদের মধ্যে তিনি দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন। কংগ্রেস দলে উত্থান। ভারতীয় জাতীয় কংগ্রেসে সুভাষের উত্থান ছিল দ্রুত ও নাটকীয়। চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে তিনি কলকাতা কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার হন। পরে তিনি বাংলার যুবকের সংগঠিত কংগ্রেস এর বামপন্থী বিপ্লবী ও সংগ্রামী ধারাকে শক্তিশালী করেন। 1930-এর দশকে তিনি বহুবার কারাবন্দী হন। তার মধ্যে মানসিক ও শারীরিক অত্যাচারও ছিল। তবুও তিনি নিজের জেডআইএল অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে অবিচল থাকতেন। ইউরোপে নির্বাসন এবং আন্তর্জাতিক যোগাযোগ। 1933 সালে স্বাস্থ্যগত কারণে তিনি ইউরোপে যান, যেখানে তিনি বহু রাজনৈতিক নেতা, স্বাধীনতা সমর্থক, বুদ্ধিজীবী এবং সমাজতন্ত্রদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। ভারতের স্বাধীনতা সংগ্রামকে আন্তর্জাতিক মহলে তুলে ধরার ক্ষেত্রে তার প্রচেষ্টা ছিল অসামান্য। মুসোলিনি, আইরিশ নেতা ডি ভেলেরা, জার্মানির কিছু কূটনৈতিক অনেকে তার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বুঝেছিলেন যে ভারতের স্বাধীনতা অর্জন করতে হলে বিশ্ব রাজনীতির শক্তিগুলোকে কাজে লাগাতে হবে। কংগ্রেস সভাপতিত্ব ও মহাত্মা গান্ধীর সঙ্গে মত পার্থক্য। 1938 সালে সুভাষচন্দ্র বসু সর্বসম্মতিক্রমে কংগ্রেস সভাপতি নির্বাচন হন। তবে 1939 সালে দ্বিতীয়বার সভাপতি নির্বাচনে তিনি গান্ধীবাদী শিবিরকে পরাজিত করে জয়ী হন। এটি ভারতীয় রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি করে। গান্ধীজি মনে করতেন তার পথ অহিংস, ধীর, নৈতিক সংগ্রামের। সুভাষ চেয়েছিলেন আরও দ্রুত, সরাসরি সংগ্রাম, আন্তর্জাতিক সমর্থন নিয়ে সশস্ত্র আন্দোলন শুরু করতে। বিরোধ বাড়তে থাকায় তিনি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন এবং ফরওয়ার্ড ব্লক নামে নতুন সংগঠন গড়ে তোলেন। দেশত্যাগ এবং রহস্যময় পালানো। ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে গৃহবন্দী থাকা নির্দেশ দেয়, কিন্তু 1941 সালের ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে গৃহবন্দী থাকা নির্দেশ দেয়। 1941 সালের জানুয়ারি মাসে তিনি কলকাতায় গৃহবন্দী অবস্থায় থেকে গুপ্তভাবে পালিয়ে পাঠান বণিকের ছদ্মবেশে আফগানিস্তান হয়ে জার্মানিতে পৌঁছে যান। এই গ্রেট এসকেপ বিশ্ব ইতিহাসে একটি রোমাঞ্চকর অধ্যায়। জার্মানিতে গিয়ে তিনি সরকারের সঙ্গে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সহযোগিতা চান। যদিও নাজি জার্মানি তার নিজের প্রাধান্যবাদী উদ্দেশ্যে আগ্রহী ছিল, তবুও সুভাষ একমাত্র লক্ষ্যই কাজ করেন ভারতকে স্বাধীন করা। সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ, আইএনএ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় সংগ্রাম। 1943 সালে তিনি জাপান অধিকৃত সিঙ্গাপুরে পৌঁছেন। সেখানেই আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে নতুন গড়ে তোলেন। রাসবিহারী বসু পূর্বে আইএনএ তৈরি করেছিলেন, কিন্তু সুভাষ এটির নেতৃত্ব নিয়ে এটিকে আরেকটি শক্তিশালী বাহিনীতে পরিণত করেন। তার নেতৃত্বে আইএনএর বৈশিষ্ট্য: জাতি, ধর্ম, বর্ণ ভেদহীন সৈনিক বাহিনী। দিল্লি চলো স্লোগানে অনুপ্রাণিত সামরিক অভিযান। রানী ঝাঁসির রেজিমেন্ট, যেখানে নারী সৈনিকরা অংশ নেন। এটি ছিল বিশ্বের অন্যতম প্রথম নারী কমব্যাট ইউনিট। ভারতের জনগণের জন্য রেডিও বার্তা ও অর্থ সংগ্রহ অভিযান। মিয়ানমার সীমান্তে আইএনএ ব্রিটিশ ভারতীয় বাহিনীর বিরুদ্ধে যখন যুদ্ধ করে, যদিও শেষ পর্যন্ত জাপানের পরাজয়ের কারণে আইএনএর অগ্রযাত্রা থেমে যায়। সিঙ্গাপুর, আন্দামান ও স্বাধীন ভারতের সরকার। সুভাষ 1943 সালে সিঙ্গাপুরের আরজি হুকুমতে আজাদ হিন্দ স্বাধীন ভারতের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেন। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে তিনি স্বাধীন ভারতের প্রথম মুক্ত অঞ্চল হিসাবে ঘোষণা করেন। এই সরকারকে জাপান, জার্মানি, ইতালি, মানচুকুও, ফিলিপাইন্স সহ বেশ কয়েকটি দেশ স্বীকৃতি দেয়। যদিও এটি প্রতীকী সরকার ছিল,
ভারতের স্বাধীনতার প্রশ্নে এটি একটি ঐতিহাসিক মাইলফলক। তাই হোকর বিমান দুর্ঘটনা, সুভাষচন্দ্র বসুর মৃত্যু 1945 সালের 18 আগস্ট তাই হকু বিমানবন্দরে তার প্লেন দুর্ঘটনায় পড়েছে বলে জানানো হয়। সেখানে তিনি গুরুতর দগ্ধ হয়ে মারা যান বলে সরকারি বিবরণ ছিল। কিন্তু তার মৃত্যু নিয়ে অসংখ্য জল্পনা। কেউ বলেন তিনি সোভিয়েত রাশিয়ায় গোপনে জীবিত ছিলেন, কেউ বলেন ব্রিটিশরা তাকে করেছিল আটক, কিন্তু কেউ বলে ভারতীয় বিশ্বাস করেন তিনি ফিরে আসবেন। আজও তার মৃত্যু ভারতের ইতিহাসে একটি রহস্য। স্বাধীনতা সংগ্রামে তার প্রভাব, যদিও আইনে সামগ্রিকভাবে জয়ী হয়নি, কিন্তু এর প্রভাব ছিল গভীর। আইনের বিচার সামরিক বাহিনীর মধ্যে বিদ্রোহের আগুন ছড়িয়ে দেয়। ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে আনুগত্যের সংকট তৈরি হয়। ব্রিটিশ সরকার বুঝতে পারে তারা আর ভারতের ওপর সামরিক নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে না। অনেক ঐতিহাসিক মনে করেন আইএনএর বিদ্রোহী ব্রিটিশদের দ্রুত ভারত ছাড়ার অন্যতম প্রধান কারণ। সুভাষচন্দ্র বসুর ব্যক্তিত্ব, দর্শন এবং নেতৃত্ব। সুভাষ ছিলেন একটি বহু মাত্রিক চরিত্র, শৃঙ্খলা পরায়ণ, শক্তিশালী প্রশাসক, স্পষ্টবাদী, নিখুঁত সাংগঠনিক, গভীর দেশপ্রেমিক। বিবেকানন্দের আদর্শ, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ ও ভারতীয় যুদ্ধ ঐতিহ্য তার দৃষ্টিভঙ্গিকে নির্মাণ করেছে। তিনি বিশ্বাস করতেন স্বাধীনতা ভিক্ষায় পাওয়া যায় না, তা সংগ্রাম করে অর্জন করতে হয়। সুভাষচন্দ্র বসু বাণী, সংগ্রাম আমাকে মানুষ করে তুলেছে এবং আত্মবিশ্বাস দিয়েছে যা আগে আমার ছিল না। জীবনে সংগ্রাম না থাকলে, ভয় না পেলে জীবনের অর্ধেক স্বাদ নষ্ট হয়ে যায়। আপনার নিজের শক্তিতে বিশ্বাস করুন। ধর্ম ধার করা শক্তি আপনার জন্য মারাত্মক। উঁচু চিন্তা দ্বারা দুর্বলতা দূর হয়। আমাদের সর্বদা উঁচু চিন্তাই করা উচিত। সাফল্য সময় ব্যর্থতার স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে। এই ব্যর্থতাকে কেউ ভয় পাবেন না। মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে অন্যায়কে সহ্য করা এবং অন্যায়ের সঙ্গে আপোষ করা। যার পরমানন্দ নেই সে কখনো মহান হতে পারে না। যার ফুল দেখে উত্তেজিত হন তারা কাটাও দ্রুত অনুভব করবেন না। সর্বদাই কিছু না কিছু আশার আলোও থাকে যা আমাদের জীবন থেকে বিচ্যুত হতে দেয় না। যদি কখনো মাথা নত করতে হয়, বীরের মতো মাথা নত করব। সুভাষচন্দ্র বসুর উক্তি, নেতাজির অমর উক্তি, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দিব। সত্যান্বেষণ না করা পর্যন্ত আমরা উচ্চারণ নীরব হয়ে বসে থাকবো না, বা থাকা উচিত না। মানুষ যতদিন বেপরোয়া ততদিন সে প্রাণবন্ধ। স্বাধীনতা দেওয়া হয় না, স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়। মনে রাখতে হবে যে সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায়ের সঙ্গে আপোষ। শুধু আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো আসল পরিবর্তন সাধিত হয়নি। যে সৈনিক মাতৃভূমির প্রতি বিশ্বস্ত, সে সর্বদাই আত্মবলিদান দিতে প্রস্তুত, সে অজেয়। আমাদের যাত্রা যতই ভয়ঙ্কর বেদনাদায়ক হোক, ভারতের খারাপ বা কোনো আমাদের এগিয়ে যেতে হবে। সুভাষচন্দ্র বসুর উত্তরাধিকার আজও সুভাষচন্দ্র বসুর নাম উচ্চারণ করে নিয়ে অনুপ্রাণিত অগণিত মানুষের শ্রদ্ধা এবং আবেগ শ্রদ্ধা বাড়িয়ে তুলেছিলেন তিনি। তার স্বপ্ন ছিল বৈষম্যহীন, মানবিক, উন্নত ও স্বনির্ভর ভারত। এএনএর সৈনিকদের বীরত্ব, ফরওয়ার্ড ব্লকের কর্মসূচি, আন্তর্জাতিক প্রচার, তার দুর্দর্শ পালনও সব মিলিয়ে তিনি ইতিহাসের এক অবিস্মরণীয় চরিত্র। সুভাষচন্দ্র বসুর জীবন শুধু একজন ব্যক্তি বা বিপ্লবীর জীবনী নয়, এটি এক জাতির সংগ্রামের প্রতীক, স্বাধীনতার প্রতি অমোঘ নিবেদন প্রকল্প। তিনি বিশ্বাস করতেন যে স্বাধীনতা কেবল রাজনৈতিক প্রাপ্ত নয়, বরং মানুষের মন চেতনা এবং আত্মবিশ্বাসের জয়। তার জন্য স্বাধীনতা মানে ছিল দেশের প্রতিটি নাগরিককে দারিদ্র, শোষণ ও অবিচার থেকে মুক্তি করা। তাই তিনি সাহস, কূটনীতি, আন্তর্জাতিক সমর্থন এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে লক্ষ্য অর্জনে অটল ছিল। বসুর নেতৃত্বে গড়ে ওঠা আজাদ হিন্দ ফৌজ যুদ্ধক্ষেত্রে
তাদের অদম্য মনোবল এবং দিল্লি চলো দুয়ারে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করেছিল। যদিও আইএনএ সামরিকভাবে ব্রিটিশদের হাতে হারাতে সক্ষম হয়নি, কিন্তু এর প্রভাব ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীদের উপর বিদ্রোহের আগুন ছড়িয়ে দিয়েছিল। সুভাষের জীবন ও কর্মশালী প্রমাণ করে দেয় যে ভারত স্বাধীনতা সহজভাবে অর্জিত হয় না। এর জন্য প্রয়োজন দৃঢ় সংকল্প, আত্মত্যাগ এবং প্রজ্ঞার সংমিশ্রণ। তিনি শুধু কংগ্রেসের নেতা না বা আইএনএর প্রধান ছিলেন না, তিনি ছিলেন এক দর্শন প্রেরণাক, যিনি দেখিয়েছিলেন কিভাবে ব্যক্তি দেশের স্বার্থে নিজের জীবনকে উৎসর্গ করতে পারে। তার সশস্ত্র সংগ্রাম, আন্তর্জাতিক কূটনীতি ও ব্যক্তিগত সাহসিকতা আজও তরুণ প্রজন্মের জন্য প্রেরণার উৎসব। নেতাজির আদর্শ শুধু ভারতীয় নয়, এটা বিশ্ব ইতিহাসের এক উজ্জ্বল উদাহরণ। সেখানে একজন মানুষ তার শক্তি, বুদ্ধি এবং সাহসিকতা দিয়ে জাতিকে শোষণ ও পরাধীনতার অবস্থা এবং স্বাধীনতার এগিয়ে নিয়ে গেছে। তার স্লোগান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, কেবলমাত্র একটি উক্তি নয়, এটি দেশের প্রতি তার অমোঘ ভালোবাসা এবং আত্মভাষা। আজও সুভাষচন্দ্র বসুর স্মৃতি আমাদের শেখায়, স্বাধীনতা অর্জন করতে হলে শুধুমাত্র রাজনৈতিক চেতনা যথেষ্ট নয়, প্রয়োজন সংগ্রাম, সাহস, নেতৃত্ব এবং জাতির প্রতি নিষ্ঠা। এবং সেই নেতাজির জীবন আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের দেশপ্রেম কখনো পুরনো হয় না এবং তার আদর্শ প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করে চলবে। সুভাষচন্দ্র বসু মারা গেছেন, কিন্তু তার চিন্তা, আদর্শ এবং সংগ্রামের গল্প চিরন্তন। তিনি প্রমাণ করেছেন যে এক ব্যক্তির দৃঢ়ভাবে সংকল্প ও সাহস জাতিকে স্বাধীনতার পথে অগ্রসর করতে পারেন। তার জীবন হলো স্বাধীনতা সংগ্রামের এক অমর অধ্যায়, যা আজও সকল ভারতীয়দের হৃদয়ে উজ্জ্বলভাবে জ্বলছে। তা আজকের মধ্যে এই মতোই শেষ। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।